আচ্ছা, তাহলে মেটাবলিজম বলতে আমরা কি বুঝাইছিলাম, যে আমাদের বডিতে যত ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন হয় সমস্ত রিঅ্যাকশন গুলোর যে একটা সেট, এই সেটটাকে আমরা বলবো আসলে মেটাবলিজম। আমরা বলছিলাম যে মেটাবলিজম আসলে বেশ কিছু ইন্টারকানেক্টেড রিঅ্যাকশনের একটা সেট। তারপর মেটাবলিক পাথওয়েতে দেখা যাবে যে এখানে বেশ কিছু স্টেপ থাকবে দ্যাট বিগিন উইথ এ স্পেসিফিক মলিকিউল, যেটাকে আমরা প্রিকারসর মলিকিউল বলবো। যেমন আমাদের গ্লাইকোলাইসিসের প্রিকারসর মলিকিউল কি হবে? প্রিকারসর মলিকিউল হচ্ছে গ্লুকোজ। এটাই কিন্তু আমাদের মেইন এনার্জি সোর্স হিসেবে কাজ করবে। গ্লুকোজ, গ্লুকোজের পাশাপাশি ফ্রুক্টোজ আছে, তারপরে গ্যালাক্টোজ আছে, নানান ধরনের এরকম প্রিকারসর মলিকিউল থাকতে পারে, কিন্তু আসলে আলটিমেটলি সবকিছুই দেখা যায় কি যে গ্লুকোজে কনভার্ট হয়। আমাদের বডিতে সবকিছুই গ্লুকোজে কনভার্ট হয়, এবং এই গ্লুকোজ থেকে পরবর্তীতে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং প্রচুর পরিমাণে এটিপি তৈরি হবে, যেটা দিয়ে আমাদের পুরো সিস্টেমটা কন্ডাক্টেড হয়। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে একটা স্পেসিফিক মলিকিউল দিয়ে শুরু হবে and end with a product each catalyzed by a specific enzyme। দেখা যাবে যে একটা সেট অফ রিঅ্যাকশনের মধ্যে অসংখ্য এনজাইম থাকবে, এবং মোস্ট অফ দ্য কেসে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা স্টেপে একটা একটা করে এনজাইম থাকে, এবং এনজাইম গুলোর কাজ আমরা একটু পরে দেখবো যে এনজাইম গুলো আসলে কি কাজ করে। দেখা যাবে যে নর্মালি আমাদের যে মেটাবলিক রিঅ্যাকশন গুলো হয়, যেমন গ্লাইকোলাইসিস, এটা বারবারও আসবে, কারণ এটাই আমাদের প্রথম আলোচনার বিষয় যে গ্লাইকোলাইসিসটা কিভাবে হয়। এবং এটা কিন্তু নট অনলি আওয়ার হিউম্যান বডি ছাড়াও আরো যে সমস্ত অর্গানিজমস আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই গ্লাইকোলাইসিসটা হয়। আর আমরা জানি গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে। এখন এটা যদি, এই গ্লাইকোলাইসিসটা যদি আমাদের নিউক্লিয়াসে হতো তাহলে কি সমস্যা হতো? যে গ্লাইকোলাইসিস যদি নিউক্লিয়াসের ভেতর সংঘটিত হতো বা মাইটোকন্ড্রিয়ার ভেতর সংঘটিত হতো, ঠিক আছে, তাহলে কি সমস্যা হতো? তাহলে যে সমস্যাটা হতো যে কোনো কোনো অর্গানিজমের ক্ষেত্রে দেখা যায় যে সেখানে নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে, এই কারণে নিউক্লিয়াস এটা হওয়া সম্ভব না। আবার মাইটোকন্ড্রিয়া অনেক ক্ষেত্রে সংগঠিত থাকে না, অনেক ক্ষেত্রেই, অনেক অর্গানিজমই। তো সেই ক্ষেত্রেও দেখা যাবে যে তাদের ক্ষেত্রে যে এনার্জি তৈরি করার যে প্রসেসটা সেটাও হ্যাম্পার্ড হতো। তো দেখা যায় গ্লাইকোলাইসিস হলে ইন জেনারেল সবার জন্য এটা সত্য যে সকল অর্গানিজম যারা কিনা এক্সটার্নাল কোনো সোর্স থেকে এনার্জি অ্যাবজর্ব করে, তাদের ক্ষেত্রে ইন জেনারেল একটা প্রসেস, এনার্জি প্রোডাকশন প্রসেস আমরা বলতে পারি যে গ্লাইকোলাইসিস। ঠিক আছে, এটা সবার ক্ষেত্রেই ঘটবে, এবং এমন জায়গাতে ঘটবে যেন আম জনতা সবাই যেন এটাকে ইয়ে করতে পারে, মানে এক্সেস করতে পারে। এবং সাইটোপ্লাজম হচ্ছে এমন একটা জায়গা যে আমাদের সেল মেমব্রেন দ্বারা আবৃত যে পার্টটা থাকবে সেটা হচ্ছে সাইটোপ্লাজম, এবং এইখানে কিন্তু সমস্ত রিয়েকশন গুলো ঘটবে গ্লাইকোলাইসিসের। এর মধ্যে প্রথম যে স্টেপটা, আমরা গ্লাইকোলাইসিসের স্টেপ ওয়ানটা যদি আমরা জাস্ট দেখি একটু ইয়ে করে, এটা হচ্ছে এরকম, আমরা একটা গ্লুকোজকে আঁকলাম, এই যে গ্লুকোজ OH। আমরা আমাদের বডিতে কি থাকে, আলফা ডি গ্লুকোজ নাকি বিটা ডি গ্লুকোজ, এটা বুঝতে হবে। আলফা ডি গ্লুকোজ দিয়ে মেইনলি সেলুলোজ তারপরে ইয়ে দিয়ে গঠিত হয়। হ্যাঁ, কেউ কি বলতে পারবি যে আমাদের বডিতে কোন ধরনের গ্লুকোজ থাকে? জাস্ট গেজিং, ভুল হলে সমস্যা নেই। আমাদের বডিতে, বিটা ডিগ্রি আচ্ছা ভালো কথা, বিটা ডি গ্লুকোজ যেটা, সেলুলোজ। হ্যাঁ এটা সেলুলোজ তৈরি করার কাজে ইয়ে হয়, কিন্তু আমাদের বডিটা কিন্তু আমরা যেটা মেইনলি সেলুলোজ কিন্তু আমরা ইয়ে করতে পারি না, অ্যাবজর্ব করতে পারি না, ঠিক আছে। তো সেলুলোজ যেহেতু আমরা নিতে পারি না, তো এটা দেখা যাবে যে মেটাবলিজমে এটার কোনো ইয়ে থাকবে না, ঠিক আছে। তাহলে মেটাবলিজমে যেহেতু এটার কোনো কন্ট্রিবিউশন নাই, তো আমরা ধরে নিতে পারবো এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, তাই না? আলফা ডি গ্লুকোজে কি হয়, তারা কি একই পাশে থাকে নাকি উল্টা পাশে থাকে? এনি আইডিয়া? এটা জাস্ট নর্মাল, আমার মনে হয় যে ইয়েতেও পড়াইছে, কগনোসিতেও থাকার কথা। আচ্ছা, আমরা একটা ইয়ে করে নিই, এটা হচ্ছে আমাদের আলফা ডি গ্লুকোজ, ওএইচ ওএইচ ওএইচ, তারপরে এখানে আসবে কি নিচে, আর এখানে CH2H। এখন যেটা হবে, একদম ফার্স্ট যে ধাপটা, এই ধাপে এখানে একটা ফসফেট মূলক এড হতে হবে, ঠিক আছে, একটা ফসফেট। আমরা জাস্ট এই নর্মাল মূলকটাকে লিখে রাখি ফসফেট মূলক।
এটা অ্যাড হবে হচ্ছে এই 6 নাম্বার কার্বনে, যে এটাকে আমরা বলবো কার্বন 6 অ্যাড আলফা ডি হলে। গ্লুকোজে 1 নম্বরের ওএইচটা নিচে দিয়ে থাকে না? হ্যাঁ, এখানে যদি না, যদি আলফা ডি গ্লুকোজে এক ওএইচটা নিচে দিয়ে থাকে না, এটা আলফা ডি গ্লুকোজ প্রোটিন না? হ্যাঁ হ্যাঁ, বুঝে হ্যাঁ, নি তো কোথায় এই বুঝে নি। ওয়েটটা তো নিচে ভাই দিকে থাকে, এক হাইড্রোজেনটা নাম্বার উপরে গ্রুপে। থাকে আলফাতে, আর ওইটা নিচে 1 নাম্বার কার্বনে। এক্স্যাক্টলি, এই জন্য একটু এই জিনিসটা, কনফিউজ এই হয়ে কথাটাই গেছিলাম আমি বিটা। বুঝেছিলাম আপনাদের কাছ থেকে। এক্স্যাক্টলি, আমি যেটা আঁকছি ওটা কিন্তু বিটা ডি গ্লুকোজ আঁকছি। আচ্ছা, যাই হোক, তো বোঝা গেল। আচ্ছা, তো এটা কি আমাদের আলফা ডি গ্লুকোজ। এখন আমরা এই 6 নাম্বার কার্বনে কি করব, একটা ফসফেট মূলক অ্যাড করব। আসলে ফসফেটটা কোথা থেকে আসে? ফসফরিক অ্যাসিড। আচ্ছা, এই ফসফেট মূলক অ্যাড করলে দেখা যাবে 6 নাম্বার কার্বনে যে একটা ফসফেট অ্যাড হবে। কিভাবে? এখানে আছে অ্যালকোহল, তাই তো OH, এটা কি অ্যালকোহল। অ্যালকোহলের সাথে কি যুক্ত হবে? অ্যাসিড যুক্ত হবে, অ্যাসিড। তো এখানে একটা এস্টার বন্ড তৈরি করবে। মোটামুটি ভাবে এরকম হবে এটা, যে আমরা যদি এটাকে এইভাবে লিখি, জাস্ট নিচের কোনো কিছু লিখলাম না, আর এইটা, এই যে আছে অক্সিজেন, এইখানে ফসফরাস, তার সাথে হচ্ছে এই PO3 2 মাইনাস। বুঝা গেল? এটা কিন্তু একটা ফসফো এস্টার লিঙ্কেজ। আমরা যদি বলি যে গ্লুকোজের সাথে একটা ফসফেট কিভাবে যুক্ত থাকে, তাহলে আমরা কি অ্যান্সার করব? ফসফো এস্টার লিঙ্কেজের মাধ্যমে। ঠিক আছে, নরমাল এস্টার কি হয়, সেখানে দেখা যাবে যে জৈব অ্যাসিড থাকবে, কিন্তু যদি ফসফরিক অ্যাসিড যুক্ত হয় সেই লিঙ্কেজটাকে আমরা বলবো যে ফসফো এস্টার লিঙ্কেজ। আচ্ছা, গেল। তো এটাকে আমরা বলতেছি কি, যে গ্লুকোজ 6 ফসফেট। এখন এই রিঅ্যাকশনটার দিকে যদি আমরা একটু ক্লোজলি তাকাই, দেখা যাবে যে এই রিঅ্যাকশনটা যদি এইভাবে সংঘটিত হতে হয়, প্রায় বিলিয়ন্স অফ ইয়ার্স ব্যয় হবে। এবং এটা আসলে হবে কিনা এটা আমাদের জানার বাইরে, যে আসলে এটা হবে কিনা। ঠিক আছে, কারণ আমরা যখন থার্মোডাইনামিক্যালি দেখি যে আমরা যদি গ্লুকোজের সাথে এরকম ফসফরিক অ্যাসিডকে অ্যাড করে দিই, দেখা যাবে যে এটা কখনোই কমপ্লিট হয় না, মানে রিঅ্যাকশনটা হয় না বলতে গেলে। এর কারণটা কি? এর কারণ জাস্ট আমরা একটু নরমালি ব্যাখ্যা করি এটাকে। এখানে আমরা গতদিন বললাম যে ফ্রি এনার্জি। আচ্ছা, স্ক্রিন কি দেখা যায়? মানে অনেক বেশি ইয়ে হয়ে গেছে। ভাই চলে গেছে স্ক্রিন। আচ্ছা, না চলে পেনের যায় নাই। কালারটা চেঞ্জ করলে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালার দিতে পারেন। কালারটা, এই তো এবার তো দেখা যায়। এখানে আমি ডেল্টা জি লিখছি। আচ্ছা, এই তো ডেল্টা জি, মানে এটা কি মুক্ত শক্তির পরিবর্তন। আমরা শিখলাম ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এখন আমরা দেখলাম যে কোন একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি ডেল্টা জি এর মানটা নেগেটিভ হয়, মানে মুক্ত শক্তির পরিবর্তনটা যদি নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে ওই রিঅ্যাকশনটা স্পন্টানিয়াসলি ঘটে, স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। আর যদি এটা যদি পজিটিভ হয়, তখন এটা কখনোই ঘটবে না, নন স্পন্টানিয়াস। নন স্পন্টানিয়াস মানে রিঅ্যাকশন হবে না। এবং গ্লুকোজ থেকে আমরা যখন ফসফেট যুক্ত করে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করি, এটা থার্মোডাইনামিক্যালি একদমই ইম্পসিবল একটা রিঅ্যাকশন। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখা যাবে যে মুক্ত শক্তির যে পরিবর্তনটা এটা অনেক বেশি। অর্থাৎ গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেটের এনার্জি অনেক বেশি, মানে বাংলায় লিখি এটা কি অনেক বেশি। তো আমরা কি করতেছি, আমরা যেটা করতেছি যে সিস্টেমের শক্তি বাড়ায় দিতেছি। তো শক্তি তো নিজে নিজে বাড়ে না, তো এক্ষেত্রে কি করতে হবে? তো এই ক্ষেত্রে এমন একটা মেকানিজম ফলো করতে হবে যাতে করে রিঅ্যাকশনটা ফেভারেবল হয় আমাদের জন্য। এবং এটাকে ফেভারেবল বানানোর জন্য আমরা যেই কাজটা করি, শুরুতে আমরা এটিপির সাপ্লাই দেই। ঠিক আছে, আমরা কি করি? এটিপির সাপ্লাই দেই। এখন কেন আমরা এটিপি সাপ্লাই দিব? কারণ আমাদের উদ্দেশ্য তো এটিপি গেইন করা, মানে এখান থেকে এক্সট্রাক্ট করে নিয়ে আসা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কিন্তু এখানে আমরা কি করতেছি? এটিপি কে সাপ্লাই দিতেছি। তো এটা আমাদের জন্য একটা লস, তাই না? এটা কিন্তু আমাদের জন্য একটা লস, কারণ এটিপি আমাদের পাওয়ার কথা, কিন্তু আমরা প্রথমে কি করতেছি? এটিপি দিতেছি। আচ্ছা, এই কারণে দেখা যায় যে প্রথম কয়েকটা স্টেপকে বলা হয় ইনভেস্টমেন্ট ফেজ, গ্লাইকোলাইসিসের ইনভেস্ট
ইনভেস্টমেন্ট ফেজ। এবং গ্লাইকোলাইসিস হচ্ছে 10টা কনজিকিউটিভ রিঅ্যাকশনের একটা সেট বলতে পারবো। এখন এর মধ্যে প্রথম যে 5টা আছে, প্রথম 5টাকে আমরা বলি যে আসলে ইনভেস্টমেন্ট ফেজ, কারণ এইখানে আমরা এনার্জি ইনভেস্ট করি। এবং পরবর্তী যে 5টা রিঅ্যাকশন আছে সেইখানে এই ইনভেস্টমেন্ট সহ আমরা কিছু প্রফিট বের করে নিয়ে আসি। ঠিক আছে, তো প্রথম 5টাকে আমরা বলি যে ইনভেস্টমেন্ট ফেজ, আর পরবর্তী যে 5টা আছে সেই পরবর্তী 5টা রিঅ্যাকশনকে আমরা বলবো পে অফ ফেজ। পে অফ মানে আমাদের ইনভেস্টমেন্ট আমাদেরকে কি করবে, পে অফ করবে। দেখা যাবে আমাদেরকে 2টা এটিপি সাপ্লাই দিতে হবে শুরুতে, এটাকে মানে গ্লুকোজটাকে রিঅ্যাকশনের উপযোগী করার জন্যই মেইনলি আমরা এই 2টা এটিপি কে সাপ্লাই দেই। পরবর্তীতে এই ইনভেস্টমেন্ট করার পর দেখা যাবে প্রফিট আসবে। প্রফিট আসবে 4টা এটিপি। 4টা এটিপি যদি প্রফিট আসে তাহলে আমাদের মানে টোটাল গেইন কত, মানে আমরা যদি শেষ পর্যন্ত আমরা আমাদের ইয়েটা চিন্তা করি, তো দেখা যাবে যে গ্লাইকোলাইসিস থেকে আমরা নিট আমাদের যে প্রফিট সেটা আমরা পাবো হচ্ছে 2টা এটিপি। ঠিক আছে, আচ্ছা, তো এটা এটা একটা নরমাল একটা ইয়ে, আমরা কি বলবো, কনসেপ্ট বলা যেতে পারে ইয়ের মেটাবলিজমের। তো এটা একটু আমরা কই ছিলাম, হ্যাঁ এখানে ছিলাম। তো শুরুতে আমরা কি করলাম যে আমরা এই রিঅ্যাকশনটা আসলে হবে না, নরমালি হবে না। তো যেহেতু নরমালি এটা হবে না, তাই আমরা আমাদের কি করতে হয়েছে, আমাদেরকে কিছু ইনভেস্টমেন্ট করতে হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা চলে যাই সামনে। তো আমরা এটা বললাম যে শুরুতে কি হয়, মেটাবলিজমটাকে আমরা 2টা ভাগে ভাগ করে ফেলি, একটা হচ্ছে ক্যাটাবলিক ফেজ বা ক্যাটাবলিক পাথওয়ে, আর একটা হচ্ছে অ্যানাবলিক পাথওয়ে। ক্যাটাবলিজমে কি হয় যে এই ক্ষেত্রে ভেঙে যায়। ঠিক আছে, এই ক্ষেত্রে আহ, যেটা হবে যে ভেঙে যাবে। আচ্ছা, আমি এটা একটু চেঞ্জ করে দিই। হুম, শুরুতে কি হবে, অনেক বড় একটা ময়াটি থাকবে আমাদের, এটা ভেঙে অনেক ছোট ছোট ভাগে ভাগ হবে। ঠিক আছে, যেমন আমরা ফিউয়েল হিসেবে আমরা নিই কার্বোহাইড্রেট, তারপর ফ্যাট। এতে যখন ক্যাটাবলিজম হয় তারা ভেঙে কার্বন ডাই অক্সাইড, পানি আর আমাদের ইউজফুল এনার্জিতে কনভার্ট হয়। ঠিক আছে, আচ্ছা, এবং এই ক্ষেত্রে এনার্জি রিলিজ হবে, কারণ এই তো ফিউয়েলের মধ্যে এনার্জি স্টোরড অবস্থায় ছিল, এটাই আমরা পাবো ইউজফুল এনার্জি আকারে। এবং এই ক্ষেত্রে আমরা যখন চিন্তা করব যে আমাদের ডেল্টা জি, এটা কিন্তু নেগেটিভ হবে, কারণ এই ক্ষেত্রে কি এনার্জি বের হয়ে আসে। এবং এই প্রসেসটা কি একটা এক্সারগনিক প্রসেস। এক্সারগনিক প্রসেস। আচ্ছা, আর দ্বিতীয় ধাপটা হচ্ছে অ্যানাবলিক পাথওয়ে, যেখানে দেখা যাবে যে আমাদের শরীরে যদি এক্সট্রা কোনো ইয়ে থাকে, যেমন গ্লুকোজ থাকতে পারে, অ্যামিনো অ্যাসিড থাকতে পারে, তাদেরকে আমরা যেটা করি যে তাদেরকে আমরা স্টোর করে রেখে দিই কমপ্লেক্স মলিকিউল আকারে। যেমন গ্লুকোজকে আমরা গ্লাইকোজেনেসিস, সরি গ্লাইকোজেনেসিস, হ্যাঁ ওটাই তো, গ্লাইকোজেনেসিস প্রসেস আমরা কি করি, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করি, ওটা কিন্তু একটা অ্যানাবলিক পাথওয়ে। আবার শুরুতে আমরা যেটা দেখলাম যে গ্লুকোজ থেকে আমরা একদম কার্বন ডাই অক্সাইডে কনভার্ট করব, ওটা হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ে। আশা করি বিষয়টা বুঝে গেছে। এবং এক্ষেত্রে যেটা হবে, অ্যানাবলিক পাথওয়েতে আমাদের এনার্জি দিতে হবে। তো এনার্জি যদি দিতে হয়, আমরা যদি কোনো একটা সিস্টেমে এনার্জি সাপ্লাই করি, তাহলে কি হবে, এনার্জি বেড়ে যাবে, অর্থাৎ এনার্জির পরিবর্তনটা হবে পজিটিভ। আর এনার্জির পরিবর্তন যদি হয় পজিটিভ, সেক্ষেত্রে এটাকে আমরা বলি এন্ডারগনিক পাথওয়ে বা এন্ডারগনিক প্রসেস। একটা হচ্ছে এক্সারগনিক, একটা এন্ডারগনিক। আচ্ছা, তো এখানে জাস্ট নর্মাল এই ছবিটাই দেওয়া আছে যে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে কনভার্ট হবে, এনার্জি বের হবে। তো এগুলা হচ্ছে কি ক্যাটাবলিক রিঅ্যাকশন। আর গ্লুকোজ গ্লুকোজ মিলে গ্লাইকোজেন তৈরি হবে, গ্লিসারল ফ্যাটি অ্যাসিড মিলে ট্রাইগ্লিসারাইড বা ফ্যাট তৈরি হবে, তারপর অ্যামিনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি হবে। এরা হচ্ছে অ্যানাবলিক পাথওয়ে, এবং এই ক্ষেত্রে আমাদের এনার্জি সাপ্লাই দিতে হচ্ছে। আচ্ছা, তো এখানে আরেকটা দেখানো হয়েছে যে গ্লুকোজটা কিভাবে ক্যাটাবলাইজড হয়, সেটাই দেখানো হয়েছে যে গ্লুকোজ, আমরা কি বলছিলাম যে আলফা ডি গ্লুকোজ, এটা 10টা স্টেপ পরে পাইরুভেটে কনভার্ট হবে। পাইরুভেট পরবর্তীতে অ্যানারোবিক কন্ডিশনে ল্যাকটেটে কনভার্ট হবে, আর অ্যারোবিক কন্ডিশনে অ্যাসিটাইল কো এ তৈরি হবে। আর এই অ্যাসিটাইল কো এ পরবর্তীতে ক্রেবস সাইকেলে প্রবেশ করে। ঠিক আছে, এই সবগুলো জিনিস সামনে আসবে। এবার আমরা থার্মোডাইনামিক্স এর বেসিসে আমরা একটু ব্যাখ্যা করতে চাইছিলাম। এটা গত দিনের আলোচনার বিষয়, আমরা গত দিন আলোচনা করছিও, এবং এটা একটা হোমওয়ার্ক ছিল, তোরা এটা পড়ে নিবি। আর
এটাও আলোচনা করা হয়ে গেছে যে এক্সারগনিক পাথওয়ে কোনটা বা এক্সারগনিক রিঅ্যাকশন কোনটা, যে রিঅ্যাকট্যান্টস হ্যাভ মোর ফ্রি এনার্জি দ্যান দি প্রোডাক্টস। এত শুরুতে অনেক বেশি এনার্জি ছিল, কিছু এনার্জি গিভ অফ করে দিছে, মানে ছেড়ে দিছে, তো এখান থেকে আমরা প্রোডাক্ট পাইছি যেখানে এনার্জি কমে গেছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে কি হয়, ইনভলভ এ নেট রিলিজ অফ এনার্জি এন্ড ইনক্রিজ ইন এন্ট্রপি। আচ্ছা, এই ক্ষেত্রে এন্ট্রপি বেড়ে যায়, এটা আমরা খুব একটা আলোচনা করি নাই সেদিন এন্ট্রপির ব্যাপারটা। এক্ষেত্রে ডেল্টা জি সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। ঠিক আছে, এক্ষেত্রে এন্ট্রপির যে পরিবর্তনটা এটা কিন্তু আসলে পজিটিভ হতেই হবে। ঠিক আছে, পজিটিভ যদি না হয়, যদি নেগেটিভ নেগেটিভ হয়েছে, সেক্ষেত্রে দেখা যাবে যে এই ক্ষেত্রে আমাদের এক্সাগনিক পাথওয়েটা একটু হ্যাম্পার্ড হতে পারে। তোরা নিজেরা একটু এটা নিয়ে চিন্তা করে নিবি যে রিঅ্যাকশনটা থেকে কিভাবে আমরা এটাকে প্রেডিক্ট করতে পারি। আচ্ছা, আজকে আমরা এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না। তারপরে কি 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে অকার স্পন্টানিয়াসলি, মানে কি এক্ষেত্রে এক ধরনের আমরা এনার্জি পাবো। ঠিক আছে, এবং এনার্জি কোনো ধরনের ইনপুট ছাড়াই, এনার্জির ইনপুট ছাড়াই রিঅ্যাকশনটা ঘটবে। গেল। তারপর আসে এন্ডারগনিক রিঅ্যাকশন। এন্ডারগনিক রিঅ্যাকশনে সেম কথা, যে শুরুতে ফ্রি এনার্জি অনেক কম থাকবে, তারপরে এনার্জি বেড়ে যাবে, কারণ কি আমরা এনার্জি সাপ্লাই দিই এই ক্ষেত্রে। এবং এটা অনেক ক্ষেত্রেই ওই দিন কে যেন বলছিল, সে একদম 100% ঠিক ছিল, যে ডেল্টা জি এবং ডেল্টা এইচ এর মধ্যে কম্পেয়ার করে আমরা মেইনলি রিঅ্যাকশনের এই নামকরণটা করি। যদি ডেল্টা এইচ এর সাপেক্ষে আমরা চিন্তা করি, সেটা হয় এক্সোথার্মিক অথবা এন্ডোথার্মিক। ঠিক আছে, কারণ এই এনথালপিটা পুরোটাই হচ্ছে হিটের সাথে রিলেটেড। ঠিক আছে, হিট কন্টেন্ট। আর ডেল্টা জিটা হচ্ছে আসলে ফ্রি এনার্জির সাথে সম্পর্কিত, অর্থাৎ যতটুকু হিট বা যতটুকু এনার্জি আমাদের সিস্টেমে আছে, সেটা থেকে কতটুকু এনার্জিকে আমরা বের করে নিয়ে আসতে পারবো, এটা হচ্ছে আমাদের ফ্রি এনার্জি। যেমন আমি গতকালকে উদাহরণ যেটা দিছিলাম, যে আমি ধরলাম যে অনেক খাবার দাবার খাইছি, এখান থেকে আমি 1 কিলো জুল শক্তি পাইছি, 1000 জুল শক্তি পাইছি। দেখা গেল আমি অনেক দৌড়াদৌড়ি করতেছি, সব শেষে আমার শক্তি একদম শেষ হয়ে গেছে, এবং দেখা গেল আমি টাচ করতে পারছি হচ্ছে 500 জুল। ঠিক আছে, আমি ইনটেক করছি 1000 জুল, আর আমি কাজ করতে পারছি হচ্ছে 500 জুল। অর্থাৎ আমি যতটুকু এনার্জিতে, মানে যতটুকু এনার্জিকে অন্যান্য এনার্জিতে কনভার্ট করতে পারছি, এটাকে বলা হয় ফ্রি এনার্জি। আর বাকি যতটুকু আছে ওটা হচ্ছে আনএভেলেবল এনার্জি, যেটাকে আমরা এন্ট্রপির সাপেক্ষে হিসেব করি। আচ্ছা, এটাও গেল। না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবি, যে যেখানেই প্রবলেম হবে সেখানে আমাকে থামায় জিজ্ঞেস করবি। আচ্ছা, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এই কনসেপ্টে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা এটিপি কে কেন ইউজ করি, এবং এই এটিপির বৈশিষ্ট্য কি মেটাবলিজমে, আমাদের রোল অফ এডিনোসাইন ট্রাইফসফেট ইন মেটাবলিজম। আচ্ছা, এটিপি এর ফুল ফর্ম আমরা সকলেই জানি। এখন এটার নামটা কি, কি কারণে এরকম এডিনোসাইন ট্রাইফসফেট হচ্ছে আমরা একটু খেয়াল করি। আমরা জাস্ট এই পোর্শনটা যদি দেখি, জাস্ট এই পোর্শনটা, এই অক্সিজেন সহ অবশ্যই, এটার নাম হচ্ছে কারো কোনো কোশ্চেন? এন্ডারগনিক পাথওয়ে। আচ্ছা, আমি দেখাই। ডেল্টা জি, আমরা ডেল্টা জি এর সাপেক্ষে হিসাব করি। যদি ডেল্টা জি লেস দেন 0 হয়, এটাকে জাস্ট ই এর সাথে কম্পেয়ার কর, যে ডেল্টা এইচ এর সাথে। ডেল্টা এইচ যদি কমে যায়, তাহলে আমরা কি বলতাম, যে এখান থেকে এনার্জি বের হয়েছে, তাই না? এবং ওটা ছিল কি এক্সোথার্মিক, তাপ উৎপাদী, তাই কিনা? সেম ভাবে এই ক্ষেত্রে যদি ডেল্টা জি এর মানটা যদি লেস দেন 0 হয়, সেক্ষেত্রে আমরা এক্সোথার্মিক না বলে আমরা বলবো জাস্ট এক্সারগনিক। এক্সারগনিক, ঠিক আছে? তার মানে ওটার সাথে অনেকটাই মিল আছে, ওটা এক্সোথার্মিক আর এটা হচ্ছে এক্সারগনিক। আর ডেল্টা জি এর মানটা যদি গ্রেটার দেন 0 হয়, এটাকে আমরা ওটার সাথেই তুলনা করব, মানে জাস্ট নামটা মনে রাখার জন্য তুলনা করব, অন্য কোনো কারণে না। এমন না যে এটা যদি গ্রেটার দেন 0 হয়, এটাও গ্রেটার দেন 0 হবে না, এটা কখনোই না। রিঅ্যাকশন কন্ডিশনের উপর ডিপেন্ড করে এটা গ্রেটার দেন অথবা লেস দেন হবে। জাস্ট নামকরণটার জন্য আমরা যদি চিন্তা করি, এটা যদি গ্রেটার দেন 0 হয়, সেক্ষেত্রে এটাকে আমরা বলতাম যে এন্ডোথার্মিক, তাই কিনা? এন্ডোথার্মিক। আর এক্ষেত্রে এটা হয়ে যাবে কি এন্ডারগনিক। আচ্ছা, বোঝা গেল আশা করি। তারপর যেখানে ছিলাম,
এই নামকরণটা একটু খেয়াল করি। এই যে পার্টটা আমি যেখানে গোল রাখতেছি, এই পার্টটার নাম হচ্ছে এডিনোসিন। এডিনোসিন, এখানে একটা নাইট্রোজেন বেজ আছে এডেনিন, ঠিক আছে? এটা মানে পিউরিন বেজ, আমি যদি ভুল না করি এটা হচ্ছে কি একটা পিউরিন বেজ। এখানে দুইটা সাইকেল বা রিং আছে, এবং এটা নাম হচ্ছে অ্যাডেনিন। অ্যাডেনিনের 1 নাম্বার যে নাইট্রোজেন আছে, এই 1 নাম্বার নাইট্রোজেনের সাথে আমাদের পেন্টোজ সুগার, এটার 1 নাম্বার কার্বনের মধ্যে একটা লিঙ্কেজ তৈরি হবে। অবশ্যই এটা একটা এস্টার লিঙ্কেজ তৈরি হয়, সরি এস্টার লিঙ্কেজ না, এটা হচ্ছে এখানে নাইট্রোজেনের একটা হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন, আর এই কার্বনের থাকে হচ্ছে OH, এটা মিলে পানি তৈরি করে, হচ্ছে গেল কার্বন নাইট্রোজেন লিঙ্কেজ। তারপর এটা কি 1 নাম্বার কার্বন, 1 নাম্বার না বলে এটাকে আমরা 1 প্রাইম বলে থাকি, ঠিক আছে? কারণ অলরেডি এখানে নাম্বারিং এর জন্য আমরা 1 2 3 4 এইভাবে ইউজ করে ফেলি। 1 প্রাইমের সাথে এখানে নাইট্রোজেন 1 এর মধ্যে একটা লিঙ্কেজ তৈরি হবে, এটার নামই হচ্ছে অ্যাডেনোসিন। আর অ্যাডেনোসিন হচ্ছে একটা, আমরা বলতে পারবো নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড, ঠিক আছে? এই অ্যাডেনোসিন নিউক্লিওসাইডের সাথে 3টা ফসফেট গ্রুপ যদি যুক্ত থাকে, তো সেটাকে আমরা বলবো অ্যাডেনোসিন ট্রাই ফসফেট, ঠিক আছে? এবং এই এটিপি কেই বলা হয় ইউনিভার্সাল এনার্জি কারেন্সি, ঠিক আছে? ইউনিভার্সাল কারেন্সি অফ ফ্রি এনার্জি ইন বায়োলজিক্যাল সিস্টেম। অর্থাৎ দেখা যায় যে এটিপি যেখানেই অ্যাডেড হবে, যেখানেই এটিপি যুক্ত থাকবে, সেইখানে রিঅ্যাকশনটা বেশ ভালো মতো প্রসিড করবে সামনের দিকে। আচ্ছা, এটা আমরা আরো সামনে ব্যাখ্যা করতেছি। এখানে একটা কথা চলে আসছে যে এনার্জি কাপলিং হয়ে গেল। এনার্জি কাপলিং, এই কাপলিং বিষয়টা কি আমরা একটু দেখি। এনার্জি কাপলিং ইজ এ কি ফিচার ইন দি ওয়ে cells manage their energy reproduce to do cellular work, ঠিক আছে? আসলে সেলুলার ওয়ার্ক করার জন্য কিছু কেমিক্যাল রিঅ্যাকশন হতে হবে। এই কেমিক্যাল রিঅ্যাকশনটা ঘটার জন্য এটাকে শুরুতে, যেমন ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি করি, জাস্ট আমরা একটা ইঞ্জিনের সাথে এটাকে কল্পনা করি, শুরুতে হ্যান্ডেল দিয়ে এটাকে ঘুরাইতে হয় নাকি? মানে কি, আমরা কিছু পরিমাণে এনার্জি দেই, অর্থাৎ আমরা এনার্জি এখানে কানেক্ট করে দিই, পরবর্তীতে ইঞ্জিন নিজেই কাজ করা শুরু করে। সেম ভাবে এনার্জি কাপলিং হচ্ছে এরকমই একটা প্রসেস, যে শুরুতে আমরা কিছু পরিমাণে এনার্জি সাপ্লাই দিব, ঠিক আছে? পরে সে এই সেলুলার ওয়ার্ক সে নিজে নিজেই করবে, বিষয়টা এরকম। আচ্ছা, এটিপি পাওয়ার সেলুলার ওয়ার্ক, এখানে চলে আসছে যে আমরা শুরুতে এনার্জি কিছু পরিমাণে দেই, এটিপি যেটা করে সেলুলার ওয়ার্ককে মানে এখানে পাওয়ার সাপ্লাই দেয় বাই কাপলিং এক্সারগনিক রিঅ্যাকশনস টু এন্ডারগনিক রিঅ্যাকশন, ঠিক আছে? এক্সারগনিক রিঅ্যাকশন গুলাকে দেখা যাবে নাকি এখানে উল্টা কথাটা হয়েছে, কথাটা আসলে ঠিক হয় নাই। এন্ডারগনিক রিঅ্যাকশন যারা আছে তাদের সাথে যেটা করে এটিপি যুক্ত হয়, এটিপি যুক্ত হয়ে ওই রিঅ্যাকশনটাকে এক্সারগনিক রিঅ্যাকশনে কনভার্ট করে। আচ্ছা, এখানে একটু আমি ভুল লিখছি, এটা যদি মানে রিঅ্যাকশনটা শুরুতে থাকে এন্ডারগনিক মানে নন স্পন্টানিয়াস, ওইটার সাথে এটিপি যুক্ত হয়, যুক্ত হয়ে ওই রিঅ্যাকশনটাকে এক্সারগনিক রিঅ্যাকশনে কনভার্ট করে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তারপর এনার্জি রিলিজড বাই এক্সারগনিক রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা যখনই এক্সারগনিক রিঅ্যাকশনে কনভার্ট হবে, তখনই এই এনার্জি থেকে কি হবে, এনার্জি রিলিজ হবে, ঠিক আছে? আচ্ছা, এনার্জি রিলিজড বাই এক্সারগনিক রিঅ্যাকশন ইজ ক্যাপচার্ড এন্ড ইউজড টু মেক এটিপি ফ্রম এডিপি এন্ড ইনঅর্গানিক ফসফেট। আচ্ছা, যখনই রিঅ্যাকশন গুলো বেশ মোবিলাইজড হয়ে যাবে, তখন ওই সমস্ত ইয়ে থেকে আমরা এনার্জি সাপ্লাই পাবো। যেমন আমরা জাস্ট চিন্তা করলাম যে একটা গ্লুকোজ থেকে আমরা পরবর্তীতে একদম কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট করব, এবং এখান থেকে আমরা কি পাই, এনার্জি পাই। এই রিঅ্যাকশনটা আমরা একদম ছোটবেলা থেকেই দেখতেছি, যে গ্লুকোজ বা শর্করা এটা যখন ক্যাটাবলিজম হয়, তখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আর এনার্জি তৈরি হয়, ঠিক আছে? এই এনার্জিটা আসলে ইউজেবল এনার্জি। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের ভিতরে কিন্তু এনার্জি থাকে, কিন্তু সেটাকে আমরা ইউজ করতে পারি না। এক্সট্রা যেটা আমরা ইউজ করতে পারি সেটাকে আমরা এখানে লিখে রাখি, যেটা হচ্ছে এটা এনার্জি। এবং এটা কি আকারে থাকে, এটা থাকে হচ্ছে এটিপি আকারে, বুঝে গেল? আমরা শুরুতে এটিপি দ্বারা এই এনার্জি, এই রিঅ্যাকশনটাকে গিয়ার আপ করছি,
পরবর্তীতে রিঅ্যাকশন নিজেই স্পন্টানিয়াসলি এনার্জি সাপ্লাই দিতে থাকবে এবং পরবর্তীতে সেই এনার্জিকে আবারও এটিপি আকারে পাবে। তার মানে কি, এটিপি এমন একটা জিনিস যে শুরুতে সে দিচ্ছে, আবারও নিচ্ছে, দিচ্ছে, নিচ্ছে, মানে একটা বিনিময় হয়ে গেছে। এবং বিনিময় আমরা কার মাধ্যমে করি? বিনিময় করি হচ্ছে কারেন্সির মাধ্যমে, ঠিক আছে? আর আমাদের বডিতে এখানে কিসের বিনিময় হচ্ছে? এখানে বিনিময় হচ্ছে হচ্ছে এনার্জির। এই কারণেই বলা হয় এটিপি কে এনার্জি কারেন্সি, ঠিক আছে? এবং আরো স্পেসিফিকলি যদি আমি বলি যে এই এনার্জি গুলো হচ্ছে ইউজেবল এনার্জি। আর আমরা শুরুর দিনই বললাম যে ইউজেবল এনার্জি হচ্ছে ফ্রি এনার্জি, ঠিক আছে? আচ্ছা, তো এই এটিপি ইজ দি ইউনিভার্সাল কারেন্সি ফর ফ্রি এনার্জি। এর মাধ্যমে আমাদের বডিতে যত ধরনের এনার্জির আদান প্রদান সবকিছু হয়। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? নাকি মাথার উপর দিয়ে যেতেছে? না, আমি আজকে একটু তাড়াহুড়া করতেছি, তো সমস্যা হলে বলিস। আচ্ছা, তারপর আমি সামনে আগাই। এই তো, রিলিজ অফ এনার্জি ফ্রম ফুডস এন্ড দি কনসেপ্ট অফ ফ্রি এনার্জি। আচ্ছা, আমি জাস্ট এখানে জাস্ট রিডিং করে যাবো, অলরেডি আমি সবকিছু বলে দিছি, এই জায়গাটাতে জাস্ট রিডিং হবে। যে metabolic reactions in the cells are concerned with making the energy in foods available to the various physiologic systems of the cell. যেমন মেকানিক্যাল ওয়ার্ক হবে, সিক্রেশন হবে, নার্ভ ইম্পালস কন্ডাকশন হবে, বায়োসিনথেসিস হবে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন হবে, সবকিছুর জন্য কিন্তু এনার্জির প্রয়োজন পড়ে, ঠিক আছে? এবং এনার্জি গুলা কোথা থেকে আসবে? সেই মেটাবলিক রিঅ্যাকশন থেকে আসবে। আচ্ছা, ফ্রি এনার্জি অফ অক্সিডেশন অফ দি ফুড, এই ফুডের অক্সিডেশন হবে। The amount of energy liberated by complete oxidation of a food is called the free energy of oxidation of the food. এবং এই যে ইয়েটা আছে, এটা মনে হয় 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য আমাদের পরীক্ষায় আসছিল, আমার যতটুকু মনে পড়ে, কোন একটা পরীক্ষাতে বা স্যার জিজ্ঞেস করছিল যে ফ্রি এনার্জি অফ অক্সিডেশন অফ ফুড বলতে কি বোঝায়, ঠিক আছে? জাস্ট কনসেপ্টটা মাথায় রাখলে নিজে বানাই লেখা যাবে এটা। যে এখানে ফ্রি এনার্জি মানে কি? একটা রিঅ্যাকশন থেকে আমরা যে এনার্জিটা পাবো, ঠিক আছে, যে ইউজেবল এনার্জিটা আমরা পাবো, এবং এটা কোত্থেকে লিবারেটেড হবে? লিবারেটেড হবে একটা রিঅ্যাকশন থেকে। তার মধ্যে রিঅ্যাকশন হবে অবশ্যই ফুড যে সাপ্লিমেন্ট গুলো আছে বা আমাদের যে ফুড কন্টেন্ট আছে, তাদের অক্সিডেশন রিঅ্যাকশন হবে, সেখান থেকে আমরা কিছু ফ্রি এনার্জি পাবো। ওই এনার্জিটাকে আমরা বলি কি? ফ্রি এনার্জি অফ অক্সিডেশন অফ দি ফুড। আচ্ছা, এন্ড দিস ইজ জেনারেলি রিপ্রেজেন্টেড বাই দি সিম্বল ডেল্টা জি। Free energy is usually expressed in terms of calories per mole. প্রতি মোলের জন্য কত ক্যালোরি আমরা পাবো। আচ্ছা, for example, the amount of free energy liberated by complete oxidation of 1 mole of glucose. আমরা 1 মোল গ্লুকোজ থেকে, গ্লুকোজের অক্সিডেশন থেকে আমরা প্রায় 686,000 ক্যালোরি, মানে প্রায় 686 কিলো ক্যালোরি ফ্রি এনার্জি পাবো, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ আমরা যেটাকে বলি যে জাস্ট এতটুকু আমরা শক্তি পাই। কি যেন বলে, যারা বেশ হেলথ কনসিয়াস, তারা এখানে একটা টার্ম উল্লেখ করে যে ক্যালোরি ইনটেক করতেছে, ঠিক আছে? ক্যালোরি ইনটেক, যে ক্যালোরি ইনটেক কমাও বা ক্যালোরি ইনটেক বাড়াও, এই কথাগুলো কিন্তু আসলে কি, আসলে ফ্রি এনার্জির কথাই বলতেছে। আচ্ছা, তারপর কোথায়? এই তো, মানে জাস্ট পিকটোরিয়াল রিপ্রেজেন্টেশন দেখাচ্ছে আর কি, যে এনার্জি কাপলিং কিভাবে হয়। বেশ সুন্দর একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। এখানে কি দেখা যাচ্ছে? যে এনার্জি ফ্রম ক্যাটাবলিজম, ক্যাটাবলিজমের মাধ্যমে আমরা যে এনার্জিটা পাই, এই এনার্জিটা ইউজড আপ হয় এটিপি তৈরির কাজে, ঠিক আছে? এটিপি কোথা তৈরি হয়? এই এডেনোসিন ডাইফসফেট যেটা আছে, আমরা জাস্ট এটাকে আমরা চিন্তা করলাম যে এডিনোসিন, এটা 6 নম্বর কার্বনে 2টা ফসফেট যুক্ত আছে, এটা হচ্ছে এডেনোসিন ডাইফসফেট। এবং এটার সাথে আমরা আরেকটা ফসফেটকে এড করব, কিভাবে? কিছুটা এনার্জি সাপ্লাই দেওয়ার মাধ্যমে। তখন এখান থেকে আমরা পাবো এডিনোসিন ট্রাইফসফেট, ট্রাইফসফেট। এবং এই ক্ষেত্রে যেহেতু এনার্জি সাপ্লাই দেওয়া লাগতেছে, তো এই রিঅ্যাকশনটা কি হবে? এক্সারগনিক নাকি এন্ডারগনিক? এন্ডারগনিক। এক্স্যাক্টলি, এটা হবে এন্ডারগনিক রিঅ্যাকশন। চোস। তারপর এই এটিপি আবার কি হবে?
যখন আমাদের বিভিন্ন ফিজিওলজিক্যাল কাজকর্ম করতে হবে, তখন এই এটিপি আবারও এই এনার্জিটা ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট তৈরি করবে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে আমাদের ফিজিওলজিক্যাল যে সিস্টেমে যে সমস্ত রিয়েকশন হয়, দেখা যায় কি যে এই ক্ষেত্রে এফিসিয়েন্সি প্রায় 100% হয়। মানে এতটা এফিসিয়েন্ট রিয়েকশন আমাদের বডির ভেতরে হয়। এবং দেখা যায় যে যতই আমরা এজিং এর দিকে যেতে থাকি, ঠিক আছে, ততই এই এফিসিয়েন্সি কমতে থাকে আমাদের বডিতে। এবং তখন মনে হবে যেন আমরা মানে শরীর দুর্বল হয়ে যাচ্ছে, কাজ করতে পারতেছি না, তারপর আমাদের স্ট্রাকচার দুর্বল হয়ে যাচ্ছে, মানে নানান কিছু। এটা নিয়ে আরো পড়াশোনা করার ইচ্ছা আছে আমার, যে কিভাবে এজিং এর প্রসেসটা হয়। আচ্ছা, তো গেল, এটা গেল, ওরে বাবা। তারপরে তো এখানে জাস্ট ইয়ে করে দেখানো আছে যে আমরা যখন এডিপির সাথে ফসফেট অ্যাড করব, তখন এখানে তৈরি হবে এটিপি, এবং এই এনার্জিটা আসবে হচ্ছে ইয়ের মাধ্যমে, অক্সিডেশনের মাধ্যমে। এই এটিপিটাকে আবার আমরা ইউজ করব বিভিন্ন আয়ন ট্রান্সপোর্টের কাছে। এই যে মজার বিষয়, এটা এবার পড়ানো হবে নার্ভাস সিস্টেমে। যে আমি কথা বলতেছি, জিহ্বা নাড়াচ্ছি, তারপরে হাত নাড়াচ্ছি, এটা আসলে কিভাবে হয়? আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সে সিগন্যাল পাঠায়, ঠিক আছে? এই সিগন্যালটা যে যায়, এটা কিন্তু দেখা যায় কি যে কোনো সময় রিপোলারাইজেশন হয়, কোনো সময় ডিপোলারাইজেশন হয়, এবং এটা এত ফাস্ট ঘটে যে এটার মাধ্যমে দেখা যায় যে আমাদের সিগন্যালটা এক জায়গা থেকে আরেক জায়গাতে পৌঁছায়। ঠিক আছে, এবং তার জন্য অবশ্যই এটিপি এর প্রয়োজন পড়ে, কারণ আমি যত কথা বলতেছি আমার এটিপি কিন্তু খরচ হইতেছে। ঠিক আছে, তারপর মাসল কন্ট্রাকশন, আমি লিখতেছি বা আমি হাঁটাচলা করতেছি, তার জন্য মাসল কন্ট্রাকশনের প্রয়োজন পড়ে, সেখানে এটিপির প্রয়োজন। সিনথেসিস অফ মলিকিউলস, আমাদের বডিতে যদি ইউজফুল কিছু মলিকিউলের প্রয়োজন পড়ে, যেমন জাস্ট নর্মালি আমি একটা উদাহরণ দিই। কিছু পরিমাণে অ্যামিনো অ্যাসিড আছে আমাদের বডিতে, যেটা কি না বাহির থেকে ইনটেক করা লাগে না, যেটাকে আমরা নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বলি। এটা কিন্তু আমাদের বডি নিজেই তৈরি করে, নন প্রোটিন সোর্স থেকে অথবা প্রোটিন সোর্স থেকে এই এগুলো তৈরি করে আমাদের বডি। এটা এই মেটাবলিজমের মধ্যে আমরা পড়বো যে কিভাবে এটা তৈরি হয়। এর জন্য কিন্তু এটিপি এর প্রয়োজন পড়ে। তারপর কি সেল ডিভিশন এন্ড সেল গ্রোথ, সব কাজেই এর প্রয়োজন পড়ে। তারপরে এখানে একটা জাস্ট এনার্জির সাপেক্ষে, অর্থাৎ ফ্রি এনার্জি, এখানে সবকিছু ডেল্টা জি। এখানে আমরা ডেল্টা এইচ এর কোনো কথাই বলবো না, এখানে সবকিছু ডেল্টা জি এর সাপেক্ষে প্রকাশ করবো। যে ডেল্টা জি কি হবে, এটিপি যখন হাইড্রোলাইজড হবে তখন এখানে এনার্জি সাপ্লাই পাওয়া যাবে। ঠিক আছে, আবার যখন এটা থেকে এটা তৈরি হবে এনার্জি, সেম পরিমাণে এনার্জি দিতে হবে। আচ্ছা, দিস এটিপি এডিপি সাইকেল is the fundamental mode of energy exchange in biological system. ঠিক আছে, কোশ্চেন করতে পারে যে এটিপি এডিপি সাইকেল is the fundamental mode of energy exchange in biological system. Explain this. ঠিক আছে, তখন কিন্তু এইভাবেই ব্যাখ্যা করতে হবে। কনসেপ্টটা থাকলে সবকিছুই পারা যাবে, সমস্যা নেই। তারপর হাউ এটিপি পারফর্মস ওয়ার্ক, অলরেডি আমরা বলে দিছি যে এটিপি ড্রাইভস এন্ডারগনিক রিঅ্যাকশন, যেটা কিনা নন স্পন্টানিয়াস, সেটাকেই ফসফোরাইলেশনের মাধ্যমে কি করে এক্সাগনিক রিঅ্যাকশনে কনভার্ট করে। ঠিক আছে, যেমন গ্লুকোজ, এখানে এটিপি যুক্ত হয়, এটিপি যুক্ত হয়ে গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট করে, এবং এই রিঅ্যাকশনটা গিয়ার আপ হয়, এবং রিঅ্যাকশনটা সামনের প্রসেসগুলোর জন্য প্রিপেয়ার্ড হয়। আচ্ছা, বাই ফসফোরাইলেশন, ফসফেট যুক্ত করার যে প্রসেস, এটাকে আমরা বলি ফসফোরাইলেশন, ট্রান্সফারিং এ ফসফেট গ্রুপ টু সাম আদার মলিকিউল অ্যাজ এ রিঅ্যাক্ট্যান্ট। আচ্ছা, এবং এটাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, কারণ কি আমরা এই সাবস্ট্রেটের মধ্যে ফসফোরাইলেশন করতেছি, এই কারণে এটাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। দেখা যাবে যে জুবাইর আল মাহমুদ স্যার এই টার্মটা বেশ অনেকবার উচ্চারণ করবে। ঠিক আছে, এটা স্যার বহুতবার উচ্চারণ করছে এই টার্মটা, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। স্যার বলবে যে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের মাধ্যমে আমরা কি করি, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট করি, এবং এটা পরবর্তী ধাপগুলোর জন্য ওপেন আপ হয়। আচ্ছা, the recipient of molecule is now phosphorylated. As a glucose recipient phosphorylated হয়। The three types of cellular work, এটা হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক, আমরা যখন মাসল এক্সট্রাকশন করি, সরি মাসল কন্ট্রাকশন করি, তারপর নানা কাজকর্ম করি, মেকানিক্যাল ওয়ার্ক, ট্রান্সপোর্টেশন, আমাদের বডিতে ট্রান্সপোর্ট হয়। তারপর কেমিক্যাল ওয়ার্ক,
নানান ধরনের কেমিক্যাল ওয়ার্ক আছে, আর পাওয়ার্ড বাই দি হাইড্রোলাইসিস অফ এটিপি। আচ্ছা, এইভাবেই কিন্তু এটিপি এই কাজকর্মগুলো করে। আচ্ছা, তারপর সেম কথা, ওই কথাগুলোকে জাস্ট ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এখানে বেশ সুন্দর করে একটা ছবি আছে, ঠিক আছে? আমি জাস্ট এই ছবিগুলোকেই দেখাবো। মোটর প্রোটিন, এই যে মানুষের মতো দেখতে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এটা আসলে মোটর প্রোটিন। এটা কি, মানে এটা খুব সুন্দর ট্যাং ট্যাং করে হাঁটতে পারে, ঠিক আছে? যে এখানে একটা ফাইবার আছে, এই ফাইবারের উপর দিয়ে এই দুই পা দিয়ে সুন্দর করে সে সামনে এগিয়ে যায়, আবার পিছায়, ঠিক আছে? এবং উপরে এটা হতে পারে কোনো ধরনের হরমোন, হতে পারে কোনো ধরনের নিউরোট্রান্সমিটার, বা আমাদের ইউজফুল কোনো ধরনের মলিকিউল, ঠিক আছে? এই মলিকিউলটাকে আহ যেটা করতেছে, এই মোটর প্রোটিনটা সে ট্রান্সফার করতেছে, ঠিক আছে? এবং এই মোটর প্রোটিনটা তখনই কাজ করে যখন এর সাথে একটা ফসফেট এসে যুক্ত হয়, বুঝা গেল? ফসফেট যুক্ত হয়, এই ফসফেট এসে এই পুরো সিস্টেমটাকে পাওয়ার আপ করে, তখনই এটা কাজ করা শুরু করে, ঠিক আছে? এবং এই কাজটা কিন্তু এটিপি করে থাকে, এটিপি। আচ্ছা, আম, তারপর আছে কি, এই তো এটিপি কাজ করতেছে, ফসফোরাইলেট করতেছে, প্রোটিন মুভমেন্ট হচ্ছে। তারপর কি, তারপর আমরা দেখি যে নানান ধরনের আয়ন মুভমেন্ট হয় আমাদের ইন্ট্রাসেলুলার স্পেস এবং এক্সট্রাসেলুলার স্পেসের মধ্যে। দেখা যাবে যে যখন আমরা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে কোনো একটা আয়নের ট্রান্সফার করতে চাই, তখনই কিন্তু এখানে এটিপির প্রয়োজন পড়ে। আচ্ছা, তারপর আসে কি, এই তো গ্লুকোজ, ফসফেট, অ্যামোনিয়া, এখান থেকে দেখা যাবে যে আমরা এখান থেকে কিছু অ্যামিনো অ্যাসিড তৈরি করি বা নানান কিছু তৈরি করতে পারি। এটা হচ্ছে কেমিক্যাল ওয়ার্ক, জাস্ট উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা কেস স্টাডি করতেছি, মানে আমরা এতক্ষণ যা বলছি তাকেই জাস্ট এখানে পিকটোরিয়াল একটা রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে যে কিভাবে এটিপি এই কাজগুলা করে। আচ্ছা, যেমন আমাদের সেলের বাইরে দেখা যাবে যে সোডিয়াম বেশি থাকে, সেলের ভেতরে কি বেশি থাকে, পটাশিয়াম বেশি থাকে। এখন যদি আমরা বাহির থেকে পটাশিয়ামকে যদি ভেতরে ঢুকাইতে চাই, অথবা ভেতর থেকে সোডিয়ামকে যদি বাহিরে নিতে চাই, এটাকে আমরা বলি যে এগেইনস্ট দি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এগেইনস্ট দি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। আমরা যদি এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেইনস্টে কাজ করতে চাই, তখন কিন্তু এই এটিপি এর সাপ্লাই প্রয়োজন। এই তো দেখা যাচ্ছে 3টা সোডিয়াম বের হয়ে যাচ্ছে এবং 2টা পটাশিয়াম ঢুকতেছে। এই যে সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জ, এটা কিন্তু পাওয়ার আপ করে এই এটিপি। আচ্ছা, তারপর এখানে এটা এটা খুবই জোস একটা জিনিস, এটা একটু মনে রাখিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এতক্ষণ আমরা যেটা আলোচনা করছিলাম যে শুরুতে রিঅ্যাকশনটা গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, এটা থার্মোডাইনামিক্যালি আনস্টেবল একটা রিঅ্যাকশন, কিন্তু এটাকে স্পন্টানিয়াস কে করে, ফসফেট করে, সরি এটিপি করে। কিভাবে করে, এই তো a thermodynamically or energetically unfavorable reaction can be made possible by coupling of ATP hydrolysis. Suppose এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে, আর এটা আসলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেটের রিঅ্যাকশনটাই দেখানো হইতেছে, যদি এটিপি না থাকে, ইন দি অ্যাবসেন্স অফ এটিপি, আমাদের গ্লাইকোলাইসিসের ফার্স্ট রিঅ্যাকশনটা হচ্ছে এটা, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখা যায় যে রিঅ্যাকশনটা হচ্ছে এন্ডারগনিক রিঅ্যাকশন, অর্থাৎ এটা হয় না, এটা হচ্ছে কি এনার্জেটিক্যালি আনফেভারেবল। তো আমাদের কি করতে হবে, এটাকে ফেভারেবল করতে হবে। তো তার জন্য এটাকে আমরা যেটা করব, ক্যান বি কনভার্টেড ইনটু বি আন্ডার দিস কন্ডিশনস ইফ দ্য রিঅ্যাকশন ইজ কাপলড। আসলে রিঅ্যাকশন না, ইফ দ্য রিঅ্যাক্টেন্ট অথবা সাবস্ট্রেট, if the substrate is coupled to the hydrolysis of ATP, ঠিক আছে? আমরা যদি না, ঠিকই আছে, রিঅ্যাকশনটাকে আমরা ATP হাইড্রোলাইসিসের সাথে কাপল করব, ঠিক আছে? Under standard condition, the delta G of hydrolysis is approximately minus 30.5 kilojoule per mole. তো তাহলে কি হবে, the new overall reaction is এটা,
আসলে ব্যাপারটা কিভাবে হয়েছে আমি একটু বুঝায় বলি। হ্যাঁ, এখানেই আছে, আর লিখতে হবে না। যে গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেট তৈরি হবে, গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেট হবে, এই রিঅ্যাকশনটা হচ্ছে একটা আমরা বলতেছি যে এনার্জেটিক্যালি আনফেভারেবল। ঠিক আছে। আচ্ছা, আর দ্বিতীয়ত কি হচ্ছে যে এটিপি থেকে যখন যখন হাইড্রোলাইসিস ঘটে তখন এটা খুবই ফেভারেবল। যেমন প্রথমটার ক্ষেত্রে আমরা দেখি যে এক্ষেত্রে এনার্জির পরিবর্তন 13.8 কিলোজুল পার মোল। ঠিক আছে, অ্যান্ডারগনিক রিঅ্যাকশন। আর যখন এটিপি হাইড্রোলাইসিস হয়, এইখান থেকে আমরা এনার্জি পাই হচ্ছে -30.5 কিলোজুল। এখন যেটা হবে, এই দুটাকে যদি আমরা যোগ করে দিই, তার মানে গ্লুকোজ প্লাস এটিপি, তাহলে এই দুটাকে আমরা যোগ করে দিলে কত পাবো? আলটিমেটলি আমরা পাবো যে মাইনাস, এই মানটা বড়, -16.7 কিলোজুল পার মোল। তার মানে এই দুইটা রিঅ্যাকশনকে যখন আমরা কাপলড করে দিতেছি, যুক্ত করে দিতেছি, তখন কিন্তু ওভারঅল যে মুক্ত শক্তির পরিবর্তন, সেটা কিন্তু আবার আমাদের ফেভারেবল হয়ে যায়, এক্সার্গনিক হয়। এইভাবেই দেখা যায় যে একটা এটিপি একটা আনফেভারেবল রিঅ্যাকশনকে ফেভারেবল করে দেয়। অর্থাৎ ডেল্টা যেটা শুরুতে থাকে গ্রেটার দেন 0, পরবর্তীতে হয়ে যায় লেস দেন 0, কাপল রিঅ্যাকশনের ক্ষেত্রে। আচ্ছা, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো গ্লুকোজ হেক্সোকাইনেজ, এক্ষেত্রে যে এনজাইমটা কাজ করে, এটার নাম হচ্ছে হেক্সোকাইনেজ। এই হেক্সোকাইনেজ হচ্ছে মাসল সেলের ক্ষেত্রে। আর যদি এখানে আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন, এটা যদি লিভার সেল হয়, লিভারেও কিন্তু রিঅ্যাকশনটা হয় মাঝে মধ্যে। লিভার সেলে কিন্তু এই হেক্সোকাইনেজ থাকে না, তখন থাকে হচ্ছে গ্লুকোকাইনেজ। গ্লুকোকাইনেজ, বুঝা গেল? আচ্ছা, লিভার ছাড়া সারা বডিতে হেক্সোকাইনেজ এনজাইম কাজ করে, আর লিভারে কাজ করে হচ্ছে গ্লুকোকাইনেজ, এবং উভয়ের কাজ সেম, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করা। আচ্ছা, এবার এবার আমরা কয়েকটা কোশ্চেন করব। ঠিক আছে, কোশ্চেনটা করব হচ্ছে, আচ্ছা, এই তো শেষ, টপিক আর একটাই আছে। সেই টপিকটা কি? আমরা আম, এই এটিপিটাকেই আমরা যেটা করতেছি যে আমাদের এনার্জি কারেন্সি হিসেবে ব্যবহার করতেছি। ঠিক আছে, এর কারণ কি? এটিপির মধ্যে অনেক এনার্জি আছে, সে যখন কারোর সাথে যুক্ত হয় তখন কি করে? তখন সে এনার্জির সাপ্লাইটা দেয়। ঠিক আছে, এই সাপ্লাইয়ের মাধ্যমে দেখা যায় ওই রিঅ্যাকশনটাকে সে স্পন্টানিয়াস করে। এখন এই এনার্জি সাপ্লায়ার হিসেবে এটিপি ছাড়াও আরো বেশ কয়েকটা মলিকিউল আছে। সেটা হচ্ছে আমরা বলতে পারবো যে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এটার এনার্জি দেখা যায় এটিপি থেকে আরো বেশি। তারপর সেকেন্ড আরেকটা মলিকিউল আছে যার নাম হচ্ছে ফসফোইনল পাইরুভেট, দেখা যাবে এটার এনার্জি এই গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে আরো বেশি। তাহলে এখন আমাদের অবশ্যই কোশ্চেন আসতে পারে মাথায় যে এদেরকে আমরা কেন ইউজ করতেছি না? এদের শক্তি যেহেতু বেশি, তাহলে অনেক বেশি শক্তি, আমরা যখন এদেরকে আমরা রিঅ্যাকশন ইউজ করব, তখন এখানে আমরা বেশি বেশি এনার্জি পাবো, তাই কিনা? বেশি বেশি এনার্জি পেলে রিঅ্যাকশনটা আরো তাড়াতাড়ি সামনের দিকে আগাবে। তো কেন ওদেরকে ইউজ না করে আমরা এটিপি কেই কেন ইউজ করতেছি? এটা একটা প্রশ্ন থেকে যায়। এবং আমি চাচ্ছি এই আলোচনাটা আমরা পরবর্তী লেকচারে করবো না। ঠিক আছে, আজকে হয়তো বা অনেকের একটু ইয়ে চলে আসছে, বেশ রাত হয়ে গেছে। তো এখন পর্যন্ত আমি যা যা পড়াইছি তা যদি বোঝা যায় তাহলে আলহামদুলিল্লাহ, মানে আমাদের মেটাবলিজমের বেসিক আমরা অনেকটাই ক্লিয়ার করছি। ঠিক আছে, যে কিভাবে আমাদের বডি কিভাবে নিজেরা চেঞ্জ হয়ে, ঠিক আছে, আমাদের আমরা কিন্তু নিজেরা কিন্তু সিলেক্ট করি নাই,
আচ্ছা, আমরা যে বলতেছি এটিপি সবগুলা কাজ করতেছে, এই সিলেকশনটাকে আমরা নিজেরা করছি যে হ্যাঁ এখানে এটিপি আছে, গ্লিসালডিহাইড 3 ফসফেট আছে, ফসফেনল পাইরুভেট আছে। এখন আমাদের ইচ্ছা হচ্ছে, আমরা বিভিন্ন স্টাডি করছি, স্টাডি করে দেখছি যে এটিপি বেশ ভালো। হ্যাঁ এটিপি তুমি এই কাজটা করো। এটা কি আমরা ডিরেকশনটা দিছি? আমরা কিন্তু দেইনি, মানে সামবাডি এই কাজটা করছে আমাদের বডির মধ্যে, ঠিক আছে? এবং তিনি এমন ভাবে ডিজাইন করছেন যাতে করে এটা সবার জন্য ইয়ে হয়। এবং এই প্রসেসটা আমরা জাস্ট প্রাইমারি যে প্রসেসটা এটিপি কিভাবে কাজ করে সেই প্রসেসটা আমরা ধরতে পারছি। এবং কেন ওদেরকে না নিয়ে আমরা এটিপি কে নিচ্ছি, এটার অ্যান্সার ইনশাল্লাহ আমরা পরবর্তী দিন দিব। তো আজকে আমি আর বেশি সময় নিচ্ছি না। তো এই পর্যন্ত যদি কারো কোশ্চেন থাকে তোরা আমাকে কোশ্চেন করতে পারিস, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করে দিব। ভাই ক্রেব সাইকেলও কি পড়তে হবে? কি ক্রেব সাইকেল? জি। ওয়েল, আসলে নট অনলি ক্রেব সাইকেল, সব সাইকেলই পড়তে হবে, ঠিক আছে? গ্লুকোজ থেকে এটিপি পর্যন্ত যা আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনও আছে, মেটাবলিজম। সরি, আমি তোর কথা বুঝতেছি না। না মানে ওই যে মানে এটিপির সময় পড়ছিলাম যে গ্লুকোজ থেকে মানে ক্রেব ও সাইকেল, হ্যাঁ, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সবগুলো আচ্ছা, কি মেটাবলিজম চ্যাপ্টারে ইনক্লুডেড? একদম সব। আমি জাস্ট একটু একটা ওভারভিউ দিয়ে দিই আমরা কি কি পড়বো থ্রু আউট দা হোল সেমিস্টার, মানে হোল ইয়ার। আমরা শুরুতে গ্লাইকোলাইসিস পড়তেছি, ঠিক আছে? ভালো কথা, আমরা গ্লাইকোলাইসিস এর পাশাপাশি আরো যে জিনিসগুলো আসবে, গ্লাইকোলাইসিস, এরপরে আসবে হচ্ছে ক্রেবস সাইকেল, এবং গ্লাইকোলাইসিস থেকে ক্রেবস সাইকেলে যখন আমরা ঢুকবো তার জন্য কিছু প্রিপারেশনের প্রয়োজন পড়ে, ঠিক আছে? ওই প্রিপারেশনটাই দেখা যাবে যে আমাদের জুবাইর মাহমুদ স্যার পুরো একটা লেকচার নিয়ে নিবে, ঠিক আছে? যে কিভাবে গ্লাইকোলাইসিস থেকে ক্রেবস সাইকেলের প্রিপারেশনটা হয়। ক্রেবস সাইকেল থেকে যে সমস্ত এনার্জি প্রোডাক্ট তৈরি হবে NADH2, এদেরকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে কিভাবে আমরা এটিপি তে কনভার্ট করব, অ্যালং উইথ এখানে আরো কিছু থাকবে, জিটিপি থাকবে, ঠিক আছে? তো কিভাবে তৈরি হবে এই জিনিসটাও আমাদের পড়তে হবে, ঠিক আছে? তাহলে দেখা যাবে ক্রেবস সাইকেল জাস্ট একটা পার্ট। তারপরে কি, এটা তো আমরা গ্লুকোজকে ভেঙে এনার্জি তৈরি করছি। তারপর আসবে যে গ্লাইকোজেন কিভাবে ভেঙে গ্লুকোজে কনভার্ট হয়, গ্লাইকোজেন থেকে কিভাবে গ্লুকোজে কনভার্ট হয় সেটা আমরা পড়বো। এটার নাম কি? এটার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে কনভার্ট হবে, এটাকে আমরা বলি গ্লাইকোজেনোলাইসিস। আবার এই গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট করার বিশাল বড় চ্যাপ্টার আছে, ওটাকে আমরা বলি গ্লাইকোজেনেসিস। নট অনলি দ্যাট, আরো আছে। সেটা হচ্ছে আমরা জাস্ট কার্বোহাইড্রেট শেষ করলাম। তারপর আসবে হচ্ছে প্রোটিন। প্রোটিন কিভাবে মেটাবলাইজড হয়, ফ্যাট কিভাবে মেটাবলাইজড হয়, ঠিক আছে? নিউক্লিক অ্যাসিড কিভাবে মেটাবলিজম, নিউক্লিক অ্যাসিডের কিভাবে মেটাবলিজম হয়। মানে এটা এমন একটা চ্যাপ্টার মানে এটার কোনো আমি মানে শেষ খুঁজে পাইনি, ঠিক আছে? তো আমি ট্রাই করব যে দেখা যাবে যে আমি এই জিনিসটা নিয়ে আমি একদম ফার্স্ট টু লাস্ট কথা বলবো, ঠিক আছে? কারণ জুবাইর আল মামুন স্যার এটা পড়ায়, আলহামদুলিল্লাহ আমি কিছুটুকু পার্ট বুঝতে পারছিলাম, এবং এটা নিয়ে আমি বেশ সবার সাথে আলাপ আলোচনা করতাম যে অনেকেই বলতো যে দোস্ত এটা আমি বুঝি না, এটা আমার একটু বুঝাই দে। আমি নিজেই বলতাম যে আচ্ছা এটা কি বুঝছস, আজকে যেটা পড়াইছে? বলে তো না, তো বুঝি নাই। আচ্ছা তাহলে আমি বুঝাই দিচ্ছি। মানে ব্যাপারটা এরকম আর কি, মানে একটু ওভার এনথিওজিয়াস্ট আছে না, মানে একটু বেশি তেল যাদের, মানে ধরতে পারো যে আমি একটা ওরকমই। মানে এটার পেছনে আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি নিজে বুঝছি কিনা আসলে পুরোটা। কারণ স্যার এমন ভাবে একটু অ্যাপ্রোচটা করছিল যে মাথার ভেতরে ঢোকানোটা খুব বেশি টাফ হয়ে গেছিল। তো একবার যখন স্যারের লেকচারটা আমি শুনলাম, আমার মনে হচ্ছে যেন আমি এটাকে আবার রিকভার করতে পারতেছি না। 2 দিন পরে 3 দিন পরে যে আমি ভুলে যাবো এরকম একটা সিচুয়েশন, তখন আমি একজনের ডাকতাম ঠিক আছে, যে আমার বকানি শুনবে। তখন সে আসছে, তার আমি যেমনি হোক ঠেলা ঠেলা বুঝাইছি, এটা আমারও লাভ দিচ্ছে। এই কারণে আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট লাস্ট একটা ভালো একটা দখল আসছে আমার এটার উপরে। কিন্তু আরো যে কয়েকটা চ্যাপ্টার আছে ওইখানে কিন্তু আমার দখল আবার কম, ঠিক আছে? আমি যেটাতে ভালো তোদের কিন্তু আমি এটাই পড়াইতেছি, এটা দেখে নে। আচ্ছা দেখি তাসমিয়া কি কোশ্চেন করলো। কাপলিং এর মিনিংটা কি এমন যে দুইটা রিয়েকশন একসাথে ঘটবে? এখানে কাপলিং, হ্যাঁ, কাপলিং এর রিয়েকশনটা, কাপলিং এর মিনিংটা এরকমই, অনেকটাই এরকম।
আমরা এখানে দুইটা কথা বলবো, যে কাপলিং অফ রিঅ্যাকশন, ঠিক আছে, রিঅ্যাকশনের মধ্যে কাপলিং হইতে পারে, আবার সাবস্ট্রেটের সাথে কাপলিং হয়। দুইটা কিন্তু আসলে সেম। কাপলিং মানে কি? কাপল তৈরি করা, তাই না? আমরা যদি এরকমটা করি যে গ্লুকোজের সাথে আমরা ফসফেটকে কাপল করে দিলাম, এটাকে বলা হবে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, এবং কাপলিং উইথ দ্য সাবস্ট্রেট, অর্থাৎ এখানে কি আমরা কেমিক্যালের সাথে কাপলিং করতেছি। এটিপি এটিপি ইজ কাপলড উইথ দি সাবস্ট্রেট। আবার ব্যাপারটা এরকম যে এই কাপলিংটা কিভাবে ঘটে? কাপলিংটা ঘটে যে এই গ্লুকোজ শুরুতে, আমরা যদি ফসফেটের সাথে দেখাই তাহলে গ্লুকোজ 6 ফসফেট, এটা বেশ ভালো একটা রিঅ্যাকশন না। কিন্তু যখন এটিপি হাইড্রোলাইজড হয়, এই হাইড্রোলাইজড হয়ে যখন এডিপি আর ফসফেট তৈরি করার এনার্জি তৈরি করে, তখন এদের সমষ্টিটা হবে কি একটা আমাদের ফেভারেবল রিঅ্যাকশন। এখন তোর কোশ্চেনটা আমি বুঝতে পারলাম যে এই ক্ষেত্রে কিন্তু আমরা কাপল করছি এই রিঅ্যাকশনটার সাথে এই রিঅ্যাকশনটা, ঠিক আছে? তাহলে আমরা ইন ওয়ান সেন্স এটাও কিন্তু সঠিক। আমরা যখন বলতেছি যে এটিপি কাপলিং, এই এটিপি কাপলিংটা কিন্তু একটা রিঅ্যাকশনের সাথে আরেকটা রিঅ্যাকশন, অথবা আমরা যদি জাস্ট একটা রিঅ্যাকশনের জন্য দেখি, জাস্ট ফাইনাল রিঅ্যাকশনটা, সেখানে কিন্তু আমরা বলতে পারবো কি যে এটিপিটা গ্লুকোজের সাথে কাপল হয়েছে। সহজ কথা, এটা নট নট দ্যাট মেজর ইস্যু। আমাদের মেজর ইস্যুটা হচ্ছে এটাই যে এটিপি এসে এই রিঅ্যাকশনটা ঘটায় কিভাবে? কাপলিং এর মাধ্যমে, এটিপি কাপলিং এর মাধ্যমে। এবং ডিপে গেলে এটাই হবে যে আবার কাপলিংটা হয় মেইনলি এই রিঅ্যাকশনটার সাথে এই রিঅ্যাকশনটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আই গেস, হুম, ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।